আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে সবাইকে নতুন অধ্যায় শুরুর আগে স্বাগত। আজকে আমাদের নতুন অধ্যায় সেকেন্ড পার্ট, চলন ও অঙ্গ চালনা। এটা 7 অধ্যায়, তাই না? তো প্রথমে এখানে দেখো আমাদের কিছু সংজ্ঞা মুখস্থ রাখতে হয়, যেগুলো জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে। যেমন হলো কঙ্কালতন্ত্র কাকে বলে, কঙ্কালতন্ত্র কাকে বলে। তো দেখো যে আমাদের এটা কি কঙ্কালতন্ত্র, তাই না? যেহেতু তন্ত্র কেন, যে অনেকগুলো অস্থি একসাথে একীভূত হয়ে একসাথে কাজ করছে, তাই না? এখানে কিন্তু তরুণাস্থিও ভূমিকা রাখে, তরুণাস্থি অস্থি সব কিছু মিলে একসাথে কাজ করে, এই জন্য এটা তন্ত্র। মানে মানে হলো আচ্ছা দেখো, তাহলে এখানে একটু বইয়ের ভাষাটা আমরা বুঝে নিই। হ্যাঁ, দেখো এই কথা বলো না, নতুন অধ্যায়ে আগ্রহ বেশি থাকতে হবে। তো স্যার আগ্রহ আছে, আপনি বাইরে গেছিলেন চলে আসছি তো, পরীক্ষা শেষে অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট আছে, বোর্ড পরীক্ষা আছে না? আচ্ছা দেখো, সবচেয়ে বেশি বড় অ্যাডমিশন ছাত্রী। হ্যাঁ, এটা ভালো করে শিখতে হবে। দেখো কঙ্কালতন্ত্রের কথা বলা হচ্ছে যে ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত। আমরা তো জানি ভ্রূণের 3টা অংশ, তাই না? তো ভ্রূণের 3টা অংশ, 3টা যে কোষ স্তর হয়, মনে করো এটা একটা স্তর, এটা আরেকটা স্তর, এটা আরেকটা স্তর। তো আমরা তো জানি এরা তো কোষ দিয়ে গঠিত সবই, তাই না? প্রাথমিক অবস্থায় ভ্রূণের সব কোষ দেখতে একই রকম হয়, কিন্তু জিনগত তো ভিন্নতা আছে। কোষের মধ্যে যে জিনগত, সেখানে ভিন্নতা আছে। জিনগত ভিন্নতা বলতে সব কোষই জিন সেম, কিন্তু হলো কাজ করার উপর ভিত্তি করে। হ্যাঁ, যে মনে করো অ্যাক্টোডার্ম, যেটা আমরা বলি, অ্যাক্টো মানে বাইরে, তাই না? ডার্ম মানে ত্বক, এরা বাইরের ত্বক তৈরি করে। মেসো মানে মাঝে, ডার্ম মানে ত্বক, মানে এরা মাঝের ভিতরের দিকের অংশগুলো, মাঝের অংশগুলো তৈরি করে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এন্ডোডার্ম, একবারে ভিতরের দিকের অংশ তৈরি করে। তো এখন সব সব কোষ তো একটা কোষ থেকেই হয়েছে, তাই না? আমরা যে গোটা মানুষ, মাত্র একটা সিঙ্গেল কোষ থেকে আমরা এত বড় মানুষ হয়েছি, তাই না? তো যেটা হয় যে ভ্রূণ অবস্থায়ও কোষগুলো দেখতে দেখতে একই রকম হয়, কিন্তু ধরো মেসোডার্ম স্তরের যে কোষ, সেই কোষে যে ডিএনএ আছে এবং ওখানে যে জিনগুলো আছে, সব জিন একসাথে অ্যাক্টিভ হয় না। ওখানে যে যে জিনকে অ্যাক্টিভ করলে কঙ্কাল তৈরি হবে, যে জিনকে অ্যাক্টিভ করলে মাংসপেশি তৈরি হবে, রক্ত তৈরি হবে, সেই জিনকে অ্যাক্টিভ করা হয়, আর অন্য জিনগুলোকে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়, দুমড়িয়ে পেঁচিয়ে রাখা হয়, যেটাকে আমরা হেটারোক্রোমাটিনও বলি। হেটারোক্রোমাটিন, ইউক্রোমাটিন মনে আছে না? হ্যাঁ, মনে আছে তো? হেটারোক্রোমাটিন, ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন মানে কি? প্রকৃত ক্রোমাটিন, যেটা যেখানে জিনগুলা ঠিকভাবে কাজ করে। আর হচ্ছে যেমন যে এরকম ধরো ধরো ডিএনএ এরকম এরকম আছে, তাহলে এই ডিএনএ সঠিকভাবে কাজ করতে পারবে, এর মধ্যে এনজাইম ঢুকবে, কাজ করবে। কিন্তু যে ডিএনএ এরকম দুমড়ে মিশ্রিত থাকে, এরকম ভাবে থাকবে, এই জিন তো কাজ করবে না। তাহলে এই কারণে আমাদের ত্বকের কোষেও কিন্তু চোখ তৈরিকারী জিন আছে, হাড় তৈরিকারী জিন আছে, রক্ত তৈরিকারী জিন আছে, আমাদের ত্বকের কোষেও আছে, কিন্তু ওই জিনগুলোকে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে, এরকম দুমড়িয়ে রাখা হয়েছে, যার জন্য ও কিন্তু চোখ তৈরি করছে না। আমাদের হাতের মধ্যে একটা চোখ তৈরি হয়ে যাচ্ছে না, তাই না? দাঁত তৈরি হয়ে যাচ্ছে না, ঠিক না? চুল তৈরি হয়ে যাচ্ছে না। মানে কি, যে যেখানে যে জিনকে অ্যাক্টিভ করা লাগবে, আল্লাহ সেই জিনকে অ্যাক্টিভ করে। হ্যাঁ, তো এখানে যেটা হয়, একটোডার্ম এ ধরো বাইরের ত্বক তৈরি করে, কিন্তু এর মধ্যেও কিন্তু হাড় তৈরি করা জিন, মানে অস্থি তৈরি করা জিন আছে, রক্ত তৈরি করা জিন আছে, ঠিক আছে? কিন্তু ওই জিনগুলোকে আল্লাহ কি করছে, এরকম দুমড়ায় রাখছে, যার জন্য ও কিন্তু আর রক্ত বা হাড় হুড্ডি তৈরি করছে না, তাই না? তো এই জন্য বলা হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম, মানে এই স্তরের কোষে যে জিনগুলো আছে, সেই জিনগুলো আবার ত্বক তৈরি করা জিনগুলা ইনঅ্যাক্টিভ থাকে, হাড় তৈরি করা জিনকে প্রকাশিত করে দেয়। তখন এই কোষগুলো রূপান্তরিত হয়ে হাড় হুড্ডি তৈরি করে, রক্ত তৈরি করে। বুঝতে পারছো? তো বলছে হাড়টা তৈরি হচ্ছে কোথা থেকে, যে এই মেসোডার্মের কোষ থেকে হাড় হুড্ডি তৈরি হচ্ছে। তো এই জন্য বলছে দেখো, ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত অস্থি ও তরুণাস্থি নামক যোজক টিস্যু। যোজক কেন? যোজক বা কানেকটিভ, মানে যেই টিস্যু আমাদের গোটা শরীরের সাথে কানেকশন রাখে, যোগাযোগ রাখে, তাকে বলা হয় যোজক বা কানেকটিভ। তোমার মাথায় যদি একটা অনেক ভারী কিছু দেওয়া হয়,
তাহলে কি শুধু মাথায় ব্যথা করবে, পায়েও ব্যথা করবে, মানে পায়েও তো চাপ লাগবে, মানে গোটাটার সাথে কানেকশন আছে বলেই তো এটা হয়, তাই না? তাহলে তাকেই যোজক টিস্যু বলা হয়, যে টিস্যুগুলা গোটা শরীরের সাথে কানেকশন রাখে, সংযোগ রাখে। বোঝা গেল কি? যেমন রক্ত, এটাও কিন্তু একটা যোজক কলা, তাই না? তরল যোজক কলা বলি, কিন্তু এই কি গোটা শরীরের সাথে কানেকশন রাখছে না? তাহলে এটা কিন্তু যোজক। তাহলে এটা কি? যোজক। ঠিক আছে? মাংসপেশি যোজক, গোটা শরীরের সাথে আমাদের আছে, বাইরের দিকটা সব কানেকশন করা আছে। তাহলে এগুলো হলো যোজক টিস্যু, যেগুলো কানেকশন রাখে। তাই বলছে যে অস্থি তরুণাস্থি নামক যোজক টিস্যু, মানে যারা গোটা শরীরের সাথে কানেকশন রাখে, টিস্যু সমন্বয়ে গঠিত যে তন্তু দেহের কাঠামো সৃষ্টির মাধ্যমে, কাঠামো মানে কি? কঙ্কাল যেমন হবে তোমার চেহারা তেমন হবে, তাই না? ঠিক কিনা? অনেকে বলি না যে কারো মুখ ধরো ছোট, কারো মুখ একটু বেশি বড়, এটা কিন্তু কঙ্কালের কারণে হয়, তাই না? এখন মনে করো যে মুখ, মনে করো যে অর্থাৎ কঙ্কাল যদি বড় হয় তাহলে মুখ বড় হবে, কঙ্কাল ছোট হলে মুখ ছোট হবে, তাই না? চেহারার ফেসও কিন্তু কঙ্কালের উপরে নির্ভর করে। কঙ্কাল যেভাবে থাকে সেভাবে কিন্তু মাংসপেশি ত্বক লাগানো থাকে। গোল হবে মুখ না একটু লম্বাটে হবে, এটা কিন্তু নির্ভর করছে যে কঙ্কাল কেমন হচ্ছে। এই জন্য বলছে কাঠামো, কাঠামো সৃষ্টির মাধ্যমে দেহকে নির্দিষ্ট আকৃতি দান করে। ওই যে নির্দিষ্ট আকৃতি, তোমার কঙ্কাল মনে করো কথার কথা 5 ফিট, তুমি কি 6 ফিট মানুষ হবা? হবা না। তোমার কঙ্কাল যে সেরকম এই মোটামুটি হবা, তাই কিনা? আবার তুমি 5 ফিট, তোমার কঙ্কাল 5 ফিট, তুমি 4 ফিট মানুষ, তাই হবা? তা তো হবে না। 4 ফিট হলে আবার নিচের দিকে এখানে আর এদিকে কঙ্কাল বের হয়ে থাকবে, তাই না? ভূতের মতো লাগবে, ঠিক না? তো তার মানে হলো এটা কাঠামো তৈরি করে। এসি দিয়ে আছে না? তাহলে আরেকটা এসি দিতে হবে। আরো আরো তোমাকে কি দিতে হবে? আরেকটা জোরে দাও, আমার ঠান্ডা লেগেছে। আচ্ছা আরেকটা দিলাম। আচ্ছা, তাহলে বুঝতে পারছো দেহের নির্দিষ্ট আকৃতি দান করে, দেহের ভার বহন করে। আচ্ছা, ভার বহন করে কিনা? আমাদের কঙ্কাল থাকে বলেই তো আমরা দাঁড়িয়ে থাকতে পারি। আচ্ছা বলো, কঙ্কাল না থাকলে কি আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম? একটা গরু বলো, হাতি বলো, হ্যাঁ, তো এই গরু হাতি এরা কি হচ্ছে কঙ্কাল না থাকলে দাঁড়িয়ে থাকতে পারবে? যাদের কঙ্কাল নাই তারা অমেরুদণ্ডী প্রাণী, মানে তারা কিন্তু ওই জন্য মাটিতে ভর দিয়ে হাঁটে, তাই না? তো কঙ্কালের কারণে আমরা দাঁড়ায় থাকতে পারি। কঙ্কাল না থাকলে আমরা ধবাস করে পড়ে যেতাম, তাই না? কঙ্কাল না থাকলে আমরা দাঁড়ায় থাকতে পারতাম না। কঙ্কালই আমাদেরকে দাঁড় করে রাখছে, তাই হচ্ছে ভার বহন করে। বুঝতে পারছো? তারপরে কি বলছে? পেশি সংযোগের স্থান, কারণ এই হাড়গুলোর সাথেই পেশি লেগে থাকে, তাই পেশি সংযোগের স্থান প্রদান করে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে এমন অঙ্গসমূহকে রক্ষা করে। যেমন ধরো আমাদের হার্ট, আমাদের লাংস, আমাদের ব্রেন, তাই না? এর চারিপাশে কঙ্কাল আছে না, এর মধ্যে তো হার্ট পার্ট সব আছে, তাই না? তাহলে এই ক্ষতি হাত থেকে রক্ষা করছে। ওটা যদি না থাকতো, কঙ্কাল না থাকতো, শুধু যদি এমনি ধরো চামড়ার হতো, তাহলে অবস্থাটা কি হতো, তাই না? কেউ ভুল করেও যদি একটা ধাক্কা দিয়ে দিত, দেখা যায় ওর হার্ট বন্ধ হয়ে গেল, বা লাংস মনে করো ফুটা হয়ে গেল, তাই না? কত একটা ঝামেলা, মারা যেত, ঠিক না? ঠিক না? তো তাহলে তার মানে কি এটা রক্ষাও করছে। এখন পরীক্ষার সময় তুমি এত বড় করে না লিখলেও 1 মার্কের জন্য আসে সাধারণত। এত বড় করে না লিখে যদি এইটুকু লেখো যে ভ্রূণীয় মিশ্রণ থেকে উদ্ভূত অস্থি তন্তুতে নির্মিত যে তন্তু দেহের কাঠামো এবং ভার বহন করে, তাকে বলা হয় কঙ্কালতন্তু। এইটুকু বললেই হবে। তাই এই ছোট্ট করে লেখা যাবে, হ্যাঁ, 2টা পয়েন্ট দিলেই হয়ে গেল আর কি। এরপরে দেখো এদিকে আর কিছু নাই। এর পরের পৃষ্ঠা হলো কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাস করা হয়েছে। বলা হচ্ছে যে কঙ্কালতন্ত্র একটা হলো বহিঃকঙ্কালতন্ত্র। বহিঃকঙ্কালতন্ত্র হলো যে কঙ্কালগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই। বাইরে থেকে দেখতে পাই যেমন চুল, নখ, দাঁত, এগুলো বাইরে থেকে দেখা যায় তো। তাহলে এটা হলো বহিঃকঙ্কাল, যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে সেটা হলো বহিঃকঙ্কাল। এখানে অবশ্য বহিঃকঙ্কাল নাই, তাই না? এখানে বহিঃকঙ্কাল নাই। চুল আছে, চুল নাই। হ্যাঁ, লাগিয়ে দিতে হবে। তাহলে বহিঃকঙ্কাল যেটা বাইরে থেকে দেখা যায়। দাঁত আছে না? ও হ্যাঁ, একটা তো আছে। আমার আছে, আমার নগুলো আছে। ওগুলো রং করা, ওটা রং করা। হ্যাঁ, এটা দিয়ে দিছে তাই। এমনিতে অস্থিত এটা। হ্যাঁ। আচ্ছা, তাহলে বহিঃকঙ্কালের মধ্যে ওদের মধ্যে চুলের মধ্যে কঙ্কালের বৈশিষ্ট্য আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে। হ্যাঁ, কঙ্কাল তৈরিতে যে ক্যালসিয়াম কার্বনেট সেটা আছে, এই জন্য এইগুলাকে আমরা কঙ্কালের মধ্যে ধরি, যেহেতু ক্যালসিয়াম কার্বনেট আছে। দাঁতেও আছে।
এই নোক বা চারা এটাতেও আছে, এই জন্য ওরাও ওই কঙ্কালের মধ্যে পড়ে। এরপরে দেখো অন্তঃকঙ্কাল দ্বন্দ্ব, যে কঙ্কালগুলো আমরা বাহ্যিকভাবে দেখতে পাই না, এই জন্য ভিতরের দিকে থাকে, তাই অন্তঃকঙ্কাল, তাই না? তাহলে অন্তঃকঙ্কাল হলো যেটা বাহ্যিকভাবে আমরা দেখতে পাবো না, সেটাই হলো মানে অন্তঃকঙ্কাল। আচ্ছা, এখন কথা হলো অন্তঃকঙ্কাল তো গেল, তারপরে হলো আরেকটা আছে হলো স্প্লাটনিক কঙ্কালতন্ত্র। এটা হলো একটা গ্রিক শব্দ, হ্যাঁ, এটা একটা গ্রিক শব্দ যার অর্থ কিন্তু অভ্যন্তরীণ অঙ্গ, যার বাংলা অর্থ হলো অভ্যন্তরীণ অঙ্গ, যার বাংলা অর্থ হ্যাঁ হ্যাঁ অন্তঃকঙ্কালের মধ্যে পড়ে, কিন্তু তারপরে এটাকে আলাদা কেন করছে? কারণ এই কঙ্কালগুলো সবই হলো তরুণাস্থি, সবই হলো তরুণাস্থি। হ্যাঁ, এটার বাংলা অর্থ হলো অভ্যন্তরীণ অঙ্গ। হ্যাঁ, মানে বঙ্কায় তরুণাস্থি না, বঙ্কার সাথে যে রিংগুলো থাকে না, ওগুলো তরুণাস্থি। হ্যাঁ, অর্থাৎ হলো প্রাইমারি বঙ্কা, সেকেন্ডারি, টারশিয়ারি, তিনটা পর্যন্ত তরুণাস্থি থাকে না। বঙ্কিউলের মধ্যে যে আর তরুণাস্থি থাকে না, মানে টারশিয়ারি বঙ্কা, টারশিয়ারি পর্যন্ত তরুণাস্থির রিং থাকে। হ্যাঁ, টারশিয়ারি পর্যন্ত থাকে, বুঝছো? তারপরে আর থাকে না, কিন্তু তারপরে তো ওটা তরুণাস্থির মধ্যে পড়ে, তো এই জন্য এটাকে একটু আলাদাভাবে করা হয়েছে। এটাকে আমরা অন্তঃকঙ্কালের মধ্যেই আবার আলাদা ভাগ করা হয়েছে। কেন? কারণ এমনি নরমালি এটা আমরা অস্থি নির্মিতই, ম্যাক্সিমাম অংশ অস্থি নির্মিত। হ্যাঁ আছে, কিন্তু মানে মেইন কাঠামোটা, যেমন ধরো এটা কি সিমেন্ট আছে, হ্যাঁ হ্যাঁ পুরাটাই, যেমন ধরো টাকিয়া বলো বা বঙ্কায় বলো, পুরাটাই তরুণাস্থি। আচ্ছা, এখন ধরো যেমন এটা হলো আমরা বলবো ইটের বাড়ি, কিন্তু এর মধ্যে তো সিমেন্ট আছে, মাঝে মাঝে সিমেন্ট আছে না, কিন্তু আমরা কি বলবো সিমেন্টের বাড়ি? বলবো ইটের বাড়ি। এখন ধরো তরুণাস্থি অস্থিগুলা অশ্বরিকার মাঝে মাঝে কেন আছে? কারণ দুটাকে সংযোগ করার জন্য সিমেন্টের মতো কিছুটা কাজ করছে। হ্যাঁ, ওখানে তরুণাস্থি সফট হতে হবে এবং স্থিতিস্থাপক হতে হবে। যদি অস্থি হয় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, ঘষা টাসা খায়, এই জন্য ওটা থাকে। কিন্তু মেইন তো আসলে এটা অস্থি, তাই না? মেইন অস্থি না, মাঝে মাঝে যেটা আছে সংযোগ সাধনের জন্য আছে, ওটা তো মেইন না, বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে যে অভ্যন্তরীণ অঙ্গ, কিন্তু এটা তরুণাস্থি নির্মিত, এই জন্য এটাকে আলাদা ভাগে ভাগ করা হয়েছে। তো এটা আমরা একটু মনে রাখবো এমসিকিউর জন্য। বহিঃকঙ্কাল কারা, অন্তঃকঙ্কাল কারা, তারপরে এই স্প্লাটনিক কঙ্কাল কারা, এই ল্যারিংসে তরুণাস্থি, ট্রাকিয়া, বঙ্কায়, এগুলা এমসিকিউর জন্য মনে রাখবো। দেখো কঙ্কালতন্ত্রের কাজ, এটা কিন্তু সৃজনশীল হিসেবে পরীক্ষায় এসেছে। হ্যাঁ বন্ধ করে দেবো না, নষ্ট হয়ে গেলে আমি সব চেয়ে যাবে। আচ্ছা বন্ধ করে দিই। এটা এমসিকিউ হিসেবে আছে। হ্যাঁ, এগুলো সব এমসিকিউ হিসেবে আছে। যে কঙ্কালতন্ত্রের কাজ, হ্যাঁ, কঙ্কালতন্ত্রের কাজ হলো, কঙ্কালতন্ত্রের কাজ হলো সিকিউ না এমসিকিউ? ওই দিন বন্ধ যাচ্ছে। তাহলে কঙ্কালতন্ত্রের কাজ হলো এমসিকিউ না সিকিউ? কঙ্কালতন্ত্রের সিকিউ, ওই যে এমসিকিউ হলো উপরেগুলা, বহিঃকঙ্কাল কোনটা, অন্তঃকঙ্কাল কোনটা, এগুলা হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে দেখো কাজের মধ্যে না বোঝার মতো কি কি বিষয়গুলো আছে। হ্যাঁ, এখানে কিন্তু 6 নম্বরটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে কোথা থেকে রক্তকণিকা তৈরি হয়। আমাদের স্টারনাম, এটা স্টারনাম আমরা পড়বো একটু পরে। হ্যাঁ, স্টারনামের সরল বাংলা অর্থ কিন্তু বুকের অস্থি। হ্যাঁ, বুক বরাবর থাকে, তো তাই এর সরল বাংলা হলো বুকের অস্থি। স্টারনাম পাঁজর, পাঁজর বলতে এইটা, এই যে বক্ষপিঞ্জর, হ্যাঁ, এইগুলাকে একসাথে আমরা পাঁজর বলি বা বক্ষপিঞ্জর বলি। হ্যাঁ, তারপরে বলছে কশলিকা থেকে তৈরি হয়, করটি থেকে হয়। করটি মানে জানো তো, তাই না? আমাদের ওটা মাথা মুখ সব কিছু মিলে করটি কিন্তু। হ্যাঁ, ওগুলো আমরা পড়বো। এগুলা থেকে হয় ফিমার এবং হিউমারাসের মস্তকে অবস্থিত অস্থিমজ্জা থেকে লোহিত কণিকা উৎপন্ন হয়। কোথা থেকে হয়? তারপর বলছে অস্থিমজ্জা থেকে প্রতি সেকেন্ডে করে প্রায় 26 লক্ষ লোহিত কণিকা সৃষ্টি হয়। এটা মনে রাখবো। দেখো তাহলে এই যে সৃষ্টি হয়, এত মরতেও তো হবে, না মরলে তো রক্তের পরিমাণ বেড়ে যাবে, এই জন্য আবার মারাও যায়। আচ্ছা, এরপরে মনে রাখবা 8 নম্বর পয়েন্টটা একটু বোঝার আছে, যে রোগ প্রতিরোধ। অস্থির রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্তু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশ নেয়। এটা কি? অর্থাৎ অস্থির ভিতরের দিকে, হ্যাঁ, যে অস্থির একবারে ভিতরে যেখানে তোমার ক্যালসিয়াম আমরা বলি আছে, তার ভিতরের দিকে যে ওয়াল থাকে,
ধরো এটা যদি অস্থির এখানে ধরো ক্যালসিয়াম আছে কিন্তু এর ভিতরে যে ওয়াল আর কি, হ্যাঁ এই যে ওয়ালটা আর কি, এটারই নাম হলো এন্ডোথেলিয়াল। হ্যাঁ হ্যাঁ এই ভিতরে অস্থিমজ্জা বলা হয় না ওগুলোকে? অস্থিমজ্জা আসলে মূলত যে এই প্রান্তের মধ্যে যে অস্থিমজ্জাগুলো থাকে এখান থেকে রক্তকণিকা তৈরি হয়। আর আমরা যে ভিতরে যে যেটা পাই আর কি, এটা বাংলায় আমরা ক্যালসিয়াম বলি। হ্যাঁ তো ওই ক্যালসিয়াম থেকে তৈরি হয় না, হয় হলো প্রান্তের দিকে দিকে, হ্যাঁ এর ভিতরে ভিতরে। যেমন দেখবে চ্যাপ্টা অস্থি কিন্তু এর এর বৈশিষ্ট্য, এই যে মাথায় যেমন স্পঞ্জি অস্থি আছে, স্পঞ্জি মানে কি ছিদ্র ছিদ্র যুক্ত, ছিদ্র ছিদ্র যুক্ত মানে কি ওখানে জায়গা আছে, ওই জায়গা থাকে বলেই সেখান থেকে রক্তকণিকা তৈরি হতে পারে, জায়গা না থাকলে তৈরি হতে পারতো না। একবারে নিরেট জায়গাগুলো, যেমন ধরো এগুলা কিন্তু নিরেট, হ্যাঁ তারপরে ফিমার এই বাইরের দিকটা কি একবারে নিরেট, নিরেট জায়গা থেকে কোনো কিছু তৈরি হতে পারে না, নিরেট জায়গা তো জায়গা পায় না তৈরি হয়, যেখানে স্পঞ্জি থাকে তো ওখান থেকে তৈরি হয়। হ্যাঁ আর ক্যালসিয়ামের কাজকে অস্থিকে পুষ্টি দান করা, অস্থিকে পুষ্টি দান করা, এটা হলো ওর মেন কাজ। ঠিক আছে, তাহলে এই প্রান্তীয় দিকে যেমন ধরো এখানে বলা হচ্ছে না যে ফিমার ও হিউমেরাসের মস্তকে অবস্থিত, মস্তকে অবস্থিত এই। তবে ক্যালসিয়ামকে বাংলা অবশ্য মজ্জাও বলা হয়, হ্যাঁ অস্থিমজ্জাও বলা হয়। ঠিক আছে, এই কিন্তু তৈরি হয় এই মস্তক অঞ্চলের এই জায়গাগুলো, মস্তক অঞ্চলের এই জায়গা। ঠিক আছে, মানে পুরাটা অস্থিমজ্জা, কিন্তু অস্থিমজ্জার হয় শেষের দিকে। হ্যাঁ শেষের দিকে ওখান থেকে তৈরি। আর করটি গুলার যেটা ব্যাপার সেটা হলো চ্যাপ্টা অস্থি যেগুলো হয় আর কি, চ্যাপ্টা অস্থি সেগুলো কিন্তু সবই স্পঞ্জি হয়, যেমন এটাও চ্যাপ্টা স্পঞ্জি। আর যেগুলো হচ্ছে লম্বা আর কি সেগুলো নিরেট হয়। নিরেট মানে বুঝো তো, ভিতরে কোনো আন্তঃকোষে ফাঁক থাকে না এরকম আর। তো এন্ডোথেলিয়াল, তো এর অস্থির ওই ভিতরের দিকে, তাহলে কি বলছিলাম এই যে ভিতরে, এই ভিতরের দিকে যে লেয়ার আছে এই লেয়ারে যে কোষগুলো থাকে সেই কোষগুলো থেকে রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র দেহের রোগ প্রতিরোধ করে। রেটিকুলো কেন বলা হলো, রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র বলা হবে কেন, এটাকে তো এন্ডোথেলিয়াল বলছে। হ্যাঁ রেটিকুলো এই কারণে বলা হয়েছে, যে কেন বলা হয়েছে বলো তো? মানে প্যাচ যুক্ত এরকম কিছু একটা। কি স্যার? রেটিকুলো বলার কারণ কি, রেটিকুলো বলার কারণ কি? কাছাকাছি হয়েছে, আচ্ছা হ্যাঁ জালিকার মতো, ঠিকই বলেছো। আচ্ছা জালিকার মতো বলার কারণ কি, কারণ হলো মাইক্রোস্কোপে ওই এন্ডোথেলিয়াল তন্ত্র যদি মাইক্রোস্কোপে দেখা যায় তাহলে ওখানে যে ম্যাক্রোফেজ গুলা থাকে, তো ওই ম্যাক্রোফেজ গুলা এত বেশি একটার সাথে একটা পেঁচায় পেঁচায় একটার সাথে একটা দলা পাকি এমন ভাবে থাকে দেখতে জালের মতো লাগে, সেজন্য এর নাম রেটিকুলো। বুঝছো, রেটি মানে জালিকাকার, জালের মতো লাগে দেখতে। হ্যাঁ তো ওই ম্যাক্রোফেজ গুলা, তো ওই ম্যাক্রোফেজ গুলা দেখতে জালের মতো লাগে মাইক্রোস্কোপে, এই জন্য নাম হলো এন্ডোথেলিয়াল তন্ত্র দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা করে, অর্থাৎ হলো ওখানকার যে শ্বেতকণিকা তারা হলো রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশগ্রহণ করে, এইটা বলছে। বুঝতে পারছো? এই তারপরে না বোঝার মতো 9 নম্বর মনে রাখবা যে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম সঞ্চয় করে, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা 11 নম্বর গুরুত্বপূর্ণ, সেটা হলো যে 11 নম্বরটা হচ্ছে অস্থির কোষ অস্টিওক্যালসিন নামক হরমোন খরিত করে যা দেহে রক্তের চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ অস্টিওক্যালসিন নামকরণ কেন হলো, অস্টি মানে হলো অস্থি বোঝাচ্ছে, হ্যাঁ অস্টি মানে অস্থি বোঝাচ্ছে। তারপরে বলছে অস্টিওক্যালসিন কেন বলছে, যেহেতু অস্থিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম কার্বনেট জাতীয় উপাদান, ক্যালসিয়াম লবণ প্রচুর পরিমাণে থাকে, তাহলে ওখান থেকে কোনো কিছু উৎপন্ন হলে তার নামের শেষে শেষে একটা ইন যুক্ত করে দেবো, যেহেতু এটা প্রোটিন জাতীয়, এই হরমোনটা প্রোটিন জাতীয়, তাই নাম দিয়েছে, মানে উৎপন্ন যেখান থেকে হয়েছে অস্থি থেকে, আর অস্থি তো ক্যালসিয়াম সমৃদ্ধ জায়গা, তাই না? তাহলে এই হরমোনটার নাম ওরকমই রাখবো, অস্টিওক্যালসিন, অস্টিওক্যালসিন। বুঝা গেল? তবে এটা প্রোটিন জাতীয়, সব হরমোনই কিন্তু যে প্রোটিন জাতীয় তাও কিন্তু না, মনে রাখতে হবে হরমোন বেশিরভাগই কিন্তু লিপিড জাতীয় হয়, কিছু প্রোটিন জাতীয়, যেমন এটা কিন্তু প্রোটিন জাতীয়। বুঝতে পারছো? তবে এনজাইম মনে রাখতে হবে, এনজাইম সবসময় প্রোটিন জাতীয় হয়, এনজাইম সবসময় প্রোটিন জাতীয় হয়। আচ্ছা তাহলে হলো এবার হচ্ছে গেল, এরপরে লাস্টে একটা আছে 12 নম্বর, দেখো যে এখানে একটা কথা আছে, পিত্ত অস্থিমজ্জায় প্রচুর পরিমাণে অ্যাডিপোজ কোষ থাকে যেগুলো দেহের সঞ্চিত রাসায়নিক শক্তির আধার হিসেবে ভূমিকা রাখে। যে সাধারণত বয়সকালে এই যে প্রান্তের দিকের যে অস্থিগুলা, এখানে কিছু কিছু
যে পিত বর্ণের হলদে বর্ণের দেখা যায় কোষগুলা, যেগুলার বাংলা অর্থ কি, অ্যাডিপোসের বাংলা অর্থ চর্বিযুক্ত কোষ। এর মধ্যে প্রচুর চর্বি থাকে, ওই চর্বি ভেঙে কিন্তু প্রচুর এটিপি তৈরি করা যায়, এটিপি তৈরির কাজটা চলে। হ্যাঁ, তো যে সমস্ত জায়গায় এরকম পিত বর্ণের হলুদ বর্ণের পাওয়া যায় সেগুলোকে বলা হয় অ্যাডিপোস কোষ, চর্বিযুক্ত। অ্যাডিপোস মানে চর্বিযুক্ত কোষ। তাহলে এটা কিন্তু সৃজনশীল। হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ ছাড়া বাকিটা সৃজনশীল। 4 মার্কের আসে, 10টা লেখার চেষ্টা করবা। এবার কঙ্কাল তন্ত্র ছোট ছোট দেখে লিখবা, 12টা আছে তো, এর ভিতরে অত বর্ণনা না দিলেও হবে, পয়েন্ট আকারে 4 মার্কের আসলে 10টা দিতে হবে। এবার দেখো কঙ্কাল তন্ত্রের উপাদান। কঙ্কাল তন্ত্রের উপাদান তো জানো, তাই না? অস্থি থাকে, কোমলাস্থি বা তরুণাস্থি থাকে, ঠিক না? তো আসলে তরুণাস্থি নামকরণ কেন হলো? তরুণাস্থি নামকরণ কেন হয়েছে বলো তো? মানে কেন? কাছাকাছি বলছে, আরেকবার বলো। শিশুদের যখন নতুন অস্থি থাকে না, তখন তরুণাস্থি থাকে, আস্তে আস্তে শক্ত হয়ে অস্থি হয়। হ্যাঁ, সেটা ব্যবস্থা ঠিক বলছে যে আমরা শিশু বলে না, আমাদের যখন হচ্ছে আমরা মায়ের পেটে যখন জন্মগ্রহণ করি তখন তো সব অস্থি তরুণাস্থি থাকে, তাই না? ফিমার বলো সব তরুণাস্থি থাকে। তো কিন্তু দেখা যাচ্ছে বড় হয়ে যাওয়ার পরও কিছু অস্থি ওই তরুণী রয়ে গেছে, কিছু অস্থি ওই তরুণী রয়ে গেছে, বুঝতে পারছো? তাই তখন ওই অস্থির নাম তরুণাস্থি তো দিব, যেহেতু তরুণী আছে, এখনো সে বয়স্ক হয়নি, এখনো সে তরুণী আছে, তাহলে কি তরুণাস্থি, এইভাবে তরুণাস্থি নামকরণটা হয়েছে। ঠিক আছে, তরুণাস্থি একবারে ছোট বাচ্চাকালের মতোই হয়ে আছে, সারা জীবনই তো থাকে, তাই না? যেমন হলো জন্মের পরে জন্মগ্রহণ করার সাথে সাথে একটা অংশ, এক শরীরে একটা অংশ বুড়া হয়ে যায়, সেটা কি বলতো? জন্মানোর সাথে সাথে, হ্যাঁ, বৃদ্ধাঙ্গুল বলে না, এটাকে কিন্তু বুড়া আঙ্গুল বলে। মানে কি জন্মগ্রহণ করার সাথে সাথে বুড়া হয় না? এটা বুড়া হয়ে যায় কিনা, জন্মালো কিনা সাথে সাথে নাম কি বুড়া, কিন্তু আসলে কিন্তু কেবল জন্মাইছে, তারপরে নাম হয়েছে বুড়া, তাই কিনা? হ্যাঁ হ্যাঁ বলো। ও এটা আসলে বুড়ার নামকরণ হতে পারে এই কারণে যে অন্যান্য আঙ্গুলগুলো বেশ লম্বা লম্বা হয়, হ্যাঁ, আর এটা একটু ছোট, তো অনেক সময় বয়স হয়ে গেলে মানুষ কিন্তু একটু খাটো হয়ে যায়, বয়স হয়ে গেলে একটু ইয়ে হয়ে যায়, খাটো হয়ে যায়। হ্যাঁ, ছোট লাগবে না, নিচে থাকলে ছোট থাকবে কেন? নিচে থাকলে তো আরো বড় হবে, এর সমান করা যাবে, তাই না? এখানে থাকার মেন কারণ তো আসলে ওই যে আমরা যে যেমন ইয়াদের বানরদের বুড়া আঙ্গুল কিন্তু নিষ্ক্রিয়, তাই না? আমরা যে এইভাবে ধরতে পারি জানো, এই কারণে তো এটা এখানে। এবং আমাদের আঙ্গুলগুলো এমন ভাবে আছে, দেখো আমাদের আঙ্গুলে কিন্তু স্বয়ং আল্লাহর নাম লেখা আছে। দেখো এটা হলো আলী, এটা হচ্ছে লাম, আর এই দেখো হা দুই রকম না, একটা মুখ খোলা হা, একটা মুখ বন্ধ হা। দেখো এটা হলো আলী, আর এই যে হচ্ছে লামের সাথে এই যে এটা হা, তাহলে কি আল্লাহ। হ্যাঁ, তো মানে যে কোনো কোম্পানি কিছু যদি আবিষ্কার মানে বানায়, তাহলে সেই কোম্পানি সিল মারে দেয় না? সেরকম আল্লাহ আমাদেরকে বানাইছে সৃষ্টি সেরা জীব, তো তাই আমাদের ক্ষেত্রে সিল মারে দিয়েছে যে আমি তোমাদের বানাইছি তাই সিল মারে দিলাম। দেখতে পাচ্ছ না? তুমি দেখতে তো পাচ্ছ। দেখো তুমি যেটা আঁকবা না হলে প্রাচুর্য, তোমার হাত রাখো, ডান হাত এখানে রাখো, দেখো এটা কি আলী, আর এই যে লামের সাথে তো মিশে থাকে হা, এই যে হা, এটা হা, তাহলে এটা যদি বন্ধ করো এরকম করো, তাহলে দেখো এটা কি কাজ দিতে হয়েছে, আছে না? তাহলে আল্লাহ লেখা আছে না, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এই যে আলী, এই যে লাম, আর এই যে হা, তাই কি না? তো এই জন্যই যে মানে ওই যে বললাম যে কোম্পানি কিন্তু সেই কোম্পানি সিল মেরে দেয়, তো আমাদেরও কিন্তু সিল মেরে যাচ্ছে। হ্যাঁ, যে বুঝতে পারছো? অন্যদেরকে বলবা, যারা আর্টসের স্টুডেন্ট তো তাদেরকে বলবা, তারা তো ওইগুলো গবেষণা করবে নাকি? আচ্ছা, এখন দেখো লিগামেন্টের ক্ষেত্রে লিগামেন্টের সরল বাংলা অর্থ কিন্তু অস্থি বন্ধন। লিগামেন্টের সরল বাংলা কি? অস্থি
বন্ধন। কারণ হলো যে এই দুইটা ধরো অস্থি, ঠিক দুই অস্থিকে সংযোগ সাধন করে রাখে, তাই না? একটা পদ্মার মতো গঠন এটাকে পেঁচিয়ে রাখে, তাই কিনা? ওইটা লিগামেন্ট তো স্থাপক হয়, যার জন্য লিগামেন্ট থাকার কারণে এটা এমন এমন করা যাচ্ছে। হ্যাঁ, তাহলে দুই অস্থিকে সংযোগ সাধন করেছে, তাই না? এটা হলো লিগামেন্ট। আর যখন আমরা টেন্ডন বলি তখন মনে রাখতে হবে পেশির সাথে হাড়ের সংযোগ, তাই না? আমাদের হাড়ের উপরে তো মাংসপেশি আছে, কিন্তু হাড়ের উপরে মাংসপেশি, কিন্তু তার নিচে থাকে হলো টেন্ডন। টেন্ডন একটা রূপান্তরিতই মাংসপেশি, কিন্তু অনেক শক্ত ধরনের হয়, যেটা যখন এখান থেকে যখন এই হাড়ের মধ্যে যায় তখন এই হাড়ের কিন্তু যে হাড়ের উপরে যে আরেকটা শক্ত টেন্ডন আছে তার সাথে একীভূত হয়ে যায়। এই টেন্ডন আর এই টেন্ডন একীভূত হয়ে যায়। তো এই টেন্ডনই কিন্তু আমাদের শক্তি। যেমন আমরা বালতি উঁচা করি, কোনো কিছু উঁচা করি, তখন কিন্তু টেন্ডনই আমাদের এই ভারটা ধরে রাখে। বুঝা গেল? এই ভারটা ধরে রাখে। আসলে মাংসপেশি রূপান্তরিত হয়ে টেন্ডন হয়, তাই না? এখান থেকে ধরো এই যে টেন্ডন দেখা যাচ্ছে, যদিও একটু ভিতরে, হ্যাঁ, কিন্তু আমরা দেখতে বেশ শক্ত হয়ে গেছে না? শক্ত এখান থেকে এই পার চলে আসছে, এবং এটা যুক্ত হয়ে আছে হাড়ের সাথে। যুক্ত হয়ে আছে কার সাথে? হাড়ের সাথে। কিন্তু এর উপর দিয়ে যাওয়ার সময় তো হাড়ের সাথে এইভাবে করে লেগে আছে। হ্যাঁ, তাহলে যে মাংসপেশিটা হাড়ের সাথে লেগে থাকে এবং দুইটা হাড়কে এও কিন্তু সংযোগ সাধন করছে, তবে জয়েন্টকে সংযোগ সাধন করছে না। লিগামেন্ট হলো দুই জয়েন্টকে সংযোগ সাধন করছে, তাই না? এই জায়গায় লিগামেন্ট আছে। হ্যাঁ, সব জায়গাতে লিগামেন্ট আছে। আমাদের যত জয়েন্ট আছে সব, এমনকি এই সব জায়গাতেও লিগামেন্ট আছে। এই যে এইসব আছে না, যত জয়েন্ট আছে সব জয়েন্টে লিগামেন্ট আছে। তাহলে অস্থি সন্ধি এমনি নরমালি যত জায়গায় সংযোগ সাধন সেটাকে আমরা অস্থি সন্ধি, তাই না? যত জায়গায় সংযোগ সাধন। এবার দেখো কঙ্কাল তন্ত্রের শ্রেণী বিভাগ। কঙ্কাল তন্ত্রের শ্রেণী বিভাগের মধ্যে দেখো অক্ষীয় কঙ্কাল আর উপাঙ্গীয়। তাহলে এই যে দেখো অক্ষীয় মানে কি? অক্ষ বরাবর। এদিকে দেখো, এখন আমরা এই ইনাকে নিয়ে পড়াশোনা করবো, তাই না? হ্যাঁ, কখন থেকে? কঙ্কালকে দেখা যাচ্ছে না? ও তাই তো, এখন তো কঙ্কালে দেখা যাচ্ছে। হাতের হচ্ছে তোর অস্থিগুলো ভাঙা? হ্যাঁ, ওই যে ওই একটা হাত ভাঙে দিচ্ছে, একটা না। ওরে আল্লাহ, দুইটা না। অনেক অত্যাচার হয় তো ওই কারণে। কেন এটার সাথে লাগে কেন? প্রতিবন্ধীও। হ্যাঁ, এটার সাথে অত্যাচার কেন? হয় যখন আমি যখন ধরো ক্লাসে থাকি না, না স্যার, ও জন্মগতভাবে তখন ওই যারা আগে আসে তারা এই সময় কাটানোর জন্য, হ্যাঁ, সময় নষ্ট এমনিতে করে। দেখবে ঠিক আছে, কিন্তু ভাঙাটা করবে কেন? হ্যাঁ, আর কত স্টাইল করে আছে। আবার ধরো এই মাজার হাতের মধ্যে ঢুকাবে, অনেক কিছু করে। মার্কার তো মুখের ভেতরে। হ্যাঁ, মার্কার এই সিগারেট এর মতো করে এইভাবে অনেকে রাখি এরকম করে আমি একদিন কালো মার্কেট খুঁজে পাচ্ছি না, তো বলছে যে ওই তো বলছে যে ওই সিগারেট খাওয়ার কারণে তার এই শরীরের এই অবস্থা, সিগারেট খাওয়ার জন্য এই অবস্থা হয়েছে। আচ্ছা বলো তো তোমরা এটা কিভাবে বুঝবা? এটা মেল না ফিমেল বোঝার উপায় আছে কিন্তু? কিভাবে বুঝতে পারবা যে এটা মেল না ফিমেল? বোঝার উপায় কি বলো তো? ওটা দিয়া এটা তো পড়া হয়েছে না। কি বোঝা যাবে কি করে? একটা জিনিস দেখে বোঝা যাবে, সেটা হলো কি, দুইটা জিনিস দেখে যদিও, তবে সবথেকে বেশি ভালো বোঝা যায় যেটা মেরুদণ্ডের শেষে যে কক্সিস আছে, এই যে কক্সিস, হ্যাঁ, কক্সিসের বাংলা অর্থ আসলে কক্ক। কক্ক মানে হলো কোকিলের ঠোঁট। কোকিলের ঠোঁটের মধ্যে এরকম বাঁকানো। এই বাঁকানোটা যদি অনেক বেশি হয়, মেয়েদের যেটা হয় এরকম বেশি বাঁকানো থাকে, এরকম বাঁকানো থাকে। তো মেয়েদের চেনার উপায় হলো ককটিক্সটা বাঁকানো থাকবে বেশি, হ্যাঁ, ওটা দেখে বুঝতে হবে যে এটা মেয়েদের। আর ছেলেদের হলো সোজা থাকবে। তো মেয়েদের ককটিক্সটা এরকম বাঁকানো থাকে কেন? কারণ বাচ্চা থাকে তো এখানে, এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য এটা একটু এদিক করে দিয়েছে, হ্যাঁ, আল্লাহ ওটাকে একটু ওইদিকে ঝুলাই দিয়েছে, এই জন্য মেয়েদেরটা। আর এই জায়গাটাও তুলনামূলকভাবে চওড়া হয়, মানে মেয়েদের, হ্যাঁ, ওই জায়গাটা যেহেতু বাচ্চা থাকবে। এই দুইটা দেখে চেনার উপায়, ককটিক্স দেখে সব থেকে বেশি ভালো চেনা যায়। বুঝতে পারছো? এই হলো চেনার উপায়, হ্যাঁ। আচ্ছা, আর এমনি তো চেনার ক্ষেত্রে তো চেহারা দেখলে বোঝা যায়, মানে বাহ্যিক ভাবে, হ্যাঁ, ওটা তো সমস্যা না। কঙ্কালে না, কঙ্কালে চেহারা দেখে বোঝা যাবে। কঙ্কালের চেহারা বোঝা যাবে। হ্যাঁ, আচ্ছা দেখো, এখন হলো
যে এই যে কঙ্কালের আমরা কিন্তু আর কি কপালে ব্যথা হলো কিন্তু আমরা বলি যে মাথা ব্যথা করছে, তাই না? তো আসলে গোটাটা মিলেই কিন্তু আমরা মাথার মধ্যে ধরি আর কি। হ্যাঁ, এটাকে করটি বলা হয়। হ্যাঁ বলো। না রিয়েল রিয়েল না। হ্যাঁ, তবে এখানে সবকিছু আছে, এমনি কঙ্কালে যা যা থাকে তরুণাস্থি ছাড়া সবই আছে। হ্যাঁ, এই আছে। তো এই গোটাটাকে বলা হয় করটি। হ্যাঁ, এই গোটাটাকে বলা হয় করটি, ঠিক আছে? এখন এই করটি থেকে নিয়ে মেরুদণ্ডের শেষ ভাগ পর্যন্ত অংশকে বলা হয় অক্ষীয়, অ্যাক্সিস, অক্ষ বরাবর। স্যার আবার বলেন তো। এই করটি থেকে নিয়ে মেরুদণ্ডের শেষ ভাগ অক্ষিস পর্যন্ত, হ্যাঁ, এই বরাবর যত অস্থি আছে সবগুলাই হলো অক্ষীয়। বক্ষপিঞ্জর কিন্তু অক্ষের মধ্যে পড়বে। কেন? কারণ বক্ষপিঞ্জরের সৃষ্টি মেরুদণ্ড থেকেই বক্ষপিঞ্জরের সৃষ্টি। এই জন্য বক্ষপিঞ্জর কিন্তু অক্ষীয় কঙ্কালের মধ্যে পড়বে। বুঝতে পেরেছো? কিন্তু বাদ বাকিগুলো যেমন ধরো ক্লাভিকল, স্ক্যাপুলা পরে বিস্তারিত পড়বো এবং তোমাদের 206টা অস্থির নাম মুখস্থ হয়ে যাবে, মানে মুখস্থ করতে হবে না, আশা করি ক্লাসেই তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, এমনিতে আছেই, আর কিছু টেকনিক্যালি আমরা ক্লাসেই মুখস্থ করে ফেলবো, মুখস্থ হয়ে যাবে, বাড়িতে মুখস্থ করতে হবে না। তো এই ক্লাভিকল, স্ক্যাপুলা, হাত পা সবই কিন্তু উপাঙ্গীয়, সবই কি উপাঙ্গীয়। আবার দেখো মানে মেরুদণ্ডের সাথে যেটা যুক্ত নয় সেটা উপাঙ্গীয়, যেমন এগুলো কিন্তু মেরুদণ্ডের সাথে যুক্ত নয়, কাজে এটাও উপাঙ্গীয়। তাহলে করটি থেকে মেরুদণ্ডের শেষ ভাগ পর্যন্ত পার্শ্বদিক বাদ, হ্যাঁ, উপাঙ্গ মানে কি অঙ্গের আশপাশে যা থাকে তাকে আমরা বলি উপাঙ্গ, তাকে আমরা কি বলি? তাকে বলি উপাঙ্গ, ঠিক আছে? তাহলে এখন আচ্ছা সময় তো আছে, তাহলে এখন আমরা এই জায়গাটাতে পরীক্ষা খুব আসে যে অক্ষীয় কঙ্কাল মোট কয়টি, অক্ষীয় কঙ্কালের অস্থির সংখ্যা কয়টি আর উপাঙ্গীয় কঙ্কালের অস্থির সংখ্যা কয়টি, এটা কিন্তু খুব আসে যে অক্ষীয় কঙ্কাল হলো 80টি 126টি, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, আর পরিণত একটা মানুষের অস্থির সংখ্যা কয়টা? 206টা। হ্যাঁ, তিনটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে মনে রাখা ভালো। একটা হলো 300 মনে রাখতে হবে, একটা হলো 206টা মনে রাখতে হবে, আর একটা হলো 217টা মনে রাখতে হবে। 217টা হলো তোমাদের। হ্যাঁ কিশোর হ্যাঁ হ্যাঁ, মানে 18 এর পরে বা 30 এর পরে 30 এর পরে এরকম না মানে 26 বছর হয়ে গেলেই অস্থির সংখ্যা 206 হবে। 26 বছর পর্যন্ত অস্থির সাথে কিন্তু ইয়ে নাই, পূর্ণবয়স্ক মানুষ হওয়ার ব্যাপারে ইয়ে নাই, কিছু নাই। হ্যাঁ, এটা আলাদা জিনিস। কিন্তু আমাদের কিন্তু দেয়নি, তোমাদের এখানে দেয়নি, কিন্তু ভিতরে বইয়ের ভিতরে পড়লে বুঝতে পারবে আর কি। হ্যাঁ, বুঝতে পারবে না, এই যে কঙ্কালটা হয়ে গেলে বুঝতে পারবে যে আছে, তোমাদের বইও আছে কিন্তু লুকায়িত ভাবে আছে, ছদ্মবেশে আছে। হ্যাঁ, ছদ্মবেশে আছে, ঠিক আছে? এখন দেখো যে তোমাদের হলো 217টা, আসলে পরীক্ষা যদি আসে সরাসরি যে তোমাদের অস্থির সংখ্যা কয়টা, তাহলে কিন্তু 217টাই লিখতে হবে যদি আসে। হ্যাঁ, আর সাধারণভাবে যদি আসে মানুষের অস্থির সংখ্যা কয়টা, তাহলে যেটা পরিপূর্ণতা পায় সেটাই বলতে হয় 206টা। পরিপূর্ণতা যখন হয়ে গেছে সেটাই বলতে হবে। হ্যাঁ, 206টা পরিপূর্ণতা, কিন্তু উল্লেখ করে যদি বল, কারণ একটা বাচ্চা তো কখনোই 26 বছর বয়সে পরীক্ষা দেবে না এক্সামে, তাই না? কাজেই তোমাদের বয়স 26-এর কম, কাজে তোমার অস্থির সংখ্যা 217টা। বুঝা গেল কি? এটা তাহলে সবই আমরা জানবো, কেন এরকমটা হলো 206টা বা কেনই হলো সেটাও আমরা জানবো। তাহলে এখন দেখো আমরা পরের পৃষ্ঠায় এখানে একটা চার্ট আছে, এই চার্ট থেকে বিষয়বস্তুগুলো বুঝে ফেলবো। তো প্রথমে দেখো করটি, যেই কথাটা বলা হচ্ছে, করটিকে 4টা ভাগে ভাগ করা হয়েছে এখানে, তাই না? একটা হলো করটিকা, যেটাকে খুলির অস্থি বলা হয়। করটিকা হলো আমাদের এই যে কপাল, করটিকা মনে রাখবা, যেখানে চুল থাকে সেটাই হলো করটিকা। চুল যেখান থেকে উৎপন্ন হয়েছে মানে স্বাভাবিক অবস্থায়, এখন যদি কোনো মানুষের চুলই না থাকে তাহলে তো তার কি করটিকা নাই? সেটা না, মানে স্বাভাবিক অবস্থায়। হ্যাঁ, যেখান থেকে চুল উৎপন্ন হয় আর কি। হ্যাঁ, চুল যেখান থেকে উৎপন্ন হয় সেটা করটিকা থেকেই উৎপন্ন হয়, ঠিক আছে? যেমন কপাল থেকে চুল উৎপন্ন হবে না, ঠিক আছে? তাহলে হচ্ছে চুল যেখান থেকে উৎপন্ন হয় সেটা গোটাটাই করটিকার মধ্যে পড়ে, যেটাকে আমরা খুলির অস্থি বলি, যেটাকে আমরা খুলির অস্থি বলি। স্বাভাবিক, যেটা সাধারণ যেটা নিয়ম সেটা, ব্যতিক্রম তো সবকিছুতেই থাকে, তাই না? ব্যতিক্রম তো সবকিছুতে থাকবে, ঠিক না? তাহলে মনে রাখতে হবে করটির আসলে মেন
প্রধান ভাগ কিন্তু আসলে দুটাই, একটা হলো করটিকা, একটা হলো মুখমণ্ডলীয় অস্থি। একটা হলো করটিকা, একটা হলো করটিকা, একটা হলো করটিকা, যেটাকে আমরা বাংলায় ফুলির অস্থি বলি। ফুলির অস্থি বলি, বাংলায় আমরা ফুলির অস্থি বলি, ইংরেজিতে ক্রানিয়াম বলা হয়। তো তাহলে হচ্ছে এই করটিকার আবার অস্থি কয়টা সেটা আমরা একটু জানবো, যে করটিকার অস্থি কয়টা, করটিকার অস্থি আবার কয়টা। হ্যাঁ, আচ্ছা, করটিকার অস্থি আবার কয়টা যদি বলেন সংখ্যা কয়টা, তাহলে বলবো মোট হলো 8টা। মোট কয়টা? 8টা। কিন্তু ধরন কয় ধরনের, ধরন কয়টা? ধরন কিন্তু হলো 6টা, 6 ধরনের। তো এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। তো করটিকা মনে রাখার ছন্দ হলো, মনে রাখার ছন্দ আর কি। হ্যাঁ, ফ্রান্সকে পটাতে অবশেষে স্পেন এলো। ফ্রান্সকে পটাতে অবশেষে স্পেন এলো। অবশেষে স্পেন এলো। স্পেন এলো। ফ্রান্সকে পটাতে অবশেষে স্পেন এলো। দেখো এখন প্রত্যেকটার প্রথম অক্ষর মিলবে। ফ্রান্স হলো ফ্রন্টাল, তাই না? ফ্রান্স হলো ফ্রন্টাল। পতে প্যারাইটাল, পতে প্যারাইটাল, টতে টেম্পোরাল, অবশেষে অক্সিপিটাল, স্পেনেট আর অ্যাপয়েন্ট। তাহলে দেখো স্পেন ফ্রন্টাল লিখলাম, ফ্রন্টাল, প্যারাইটাল, প্যারাইটাল, টেম্পোরাল, টেম্পোরাল, টেম্পো, বই দেখে লিখতে পারো টেম্পোরাল। তারপর হলো অক্সিপিটাল, অক্সিপিটাল। এগুলো আমরা বাংলাও জানবো। হ্যাঁ, তারপর হলো স্পেনেট, স্পেনেট, আর এই হলো অ্যাপয়েন্ট, অ্যাপয়েন্ট। তো দেখো মিলে যাচ্ছে না? এটা মনে রাখা সোজা। ফ্রান্সকে পটাতে অবশেষে স্পেন এলো, আসতেই পারে, তাই না? এক দেশ আরেক দেশকে পড়ায় না, তাই কিনা? ঠিক কিনা? একসময় ধরো ভারত বাংলাদেশকে 16 বছর ধরে পটাইছে, তাই না? ঠিক কিনা? এমন পটানো পটাইছে যে ফ্রি ফ্রি সবকিছু দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এমন পটানো পটাইছে না, তাই না? ফ্রি ফ্রি অনেক কিছু দিয়ে দিছে পটানোর ঠেলায়। আচ্ছা, এখন দেখো এগুলার বাংলা অর্থগুলা কি, মানে অর্থাৎ কেন এরকম নাম হয়েছে। হ্যাঁ, যেমন দেখো ফ্রন্টাল নাম কেন হলো? সামনে, ফ্রন্টে থাকে, তাই তো ফ্রন্টাল হলো, তাই না? প্যারাইটাল, প্যারাইটাল মানে কানের পাশে না, চাঁদির অস্থি বলা হয় এটাকে। হ্যাঁ, এই যে দেখো আমরা যদি এটা দিয়ে দেখাই, তাহলে এই ফ্রন্টাল আর চাঁদির উপরে আছে। হ্যাঁ, এটাকে বলা হয় চাঁদির অস্থি, এটাকে বলা হয় চাঁদির অস্থি, যে আমাদের মাথার উপরে চাঁদি না। তো এই দেখো এখানে এখানে একটা এইভাবে থাকে, আর আরেকটা হলো এখানে এইভাবে থাকে। তো এটা চাঁদির উপরে থাকে। তো তো দুইটার সংযোগ স্থল তো চাঁদির উপরে, তো এটাকে বলা হয় চাঁদির অস্থি। ওটা টেম্পোরাল, এই কানের পিছনে হয়ে গেলে টেম্পোরাল। একটু পর্যন্ত। হ্যাঁ, প্যারাইটালের পরে, তবে নিচের দিকে কান বরাবর। টেম্পোরাল হলো কানের উপরে থাকে, টেম্পোরাল হলো কানের উপরে, এই যে কান আছে না, কানের উপরে টেম্পোরাল, কানের উপরে টেম্পোরাল। ঠিক আছে? আচ্ছা, তো তারপরে দেখো, আচ্ছা এগুলোর বাংলা অর্থ কি? যে প্যারাইটাল মানে চাঁদির অস্থি, বা আরেকটা বাংলা আছে পার্শ্ব গঠনকারী অস্থি। পার্শ্ব গঠনকারী অস্থি, দুই পাশ থেকে এটা বের হয়ে আসে, তাই এটাকে পার্শ্ব গঠনকারী অস্থি বা প্যারাইটাল বলা হয়।